আমারও পরানো যাহা চায়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই কথাটি হয়তো কোনো নারীর জন্য অথবা এই বাংলা মায়ের জন্য বলেছিলেন। তো এই মায়ের কোল ধরে ধরে আমরা এগিয়ে যাচ্ছি আরেক মায়ের কাছে আজকে, যে জগতের মা। আপনারা বুঝতেই পারছেন আমরা বীরভূম জেলার তারাপীঠের দিকে অগ্রসর হচ্ছি। তো শীতের সকালে হঠাৎ করে বৃষ্টি পড়ছে। আমরা ধরে নিলাম একটি উবের। বাড়ি আমাদের বালিগঞ্জের দিকে, তো শিয়ালদায় যেতে মোটামুটি 20 মিনিট থেকে আধ ঘন্টা লাগলো। এরপরে আপনারা কিছু শান্তশিষ্ট এবং লেজবিশিষ্ট আমার দুটি বোনের কথা শুনতে পাবেন। ওরা একটু ভিডিওতে আসতে চেয়েছিল, আর মাঝে মাঝে আমি আসব। হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকে আমরা যাচ্ছি তারাপীঠ, আর সকাল 7:20 ট্রেন ছিল, তো অনেক তাড়াতাড়ি উঠতে হয়েছে ঘুম থেকে, সকাল 6টার সময়। যাই হোক, তো এখন আমরা ট্রেনের মধ্যে আছি। আর তোমাদের বাকি যা যা ডিটেলস আছে ঘোরার, তোমরা কোন ট্রেনে করে যেতে পারো, কিসে করে যেতে পারো, আমরা এখন আছি জয়মা তারা এক্সপ্রেসে, ওটাতে আমরা যাচ্ছি। সাথে চলো তোমাদের সবার সাথে দেখা করিয়ে দিই, পরিচয় করিয়ে দিই। আমাদের তো চেনো, আমরা কে, অধিয়া, আমি পূজা, আর এটা আমাদের বৌদি, আর ওটা বৌদির বর ভটকু। আমার মা আছে, মা হাই বলে দাও। ওখানে আমাদের দাদাও আছে, এটা আমাদের দুই দাদা। যাই হোক, তো আমরা এখান থেকে তারাপীঠ স্টেশনে নামবো, তারপরে ওখান থেকে তোমাদের সাথে আবার স্টার্ট করবো। লেমন কে 80 টাকা হয়েছে। লেবু চা, লেমন কে, চা, কফি, অবশেষে চলে আসলাম মায়ের কাছে, রামপুরহাট জংশন। স্টেশনের সামনের প্রবেশদ্বারটি মায়ের মন্দিরের আদলেই তৈরি, মনে হবে যেন মন্দিরেই চলে এসেছি। এখান থেকে একটা টোটো নিয়ে মন্দিরের দিকে যাওয়ার উদ্দেশ্য আমাদের। একটা টোটো নিয়ে নিলাম। টোটোতে মোটামুটি সবাই মিলে আমরা 9-10 জন বসে গেলাম। একটু অ্যাডজাস্ট করতে হলো, কিছু করার নেই। তবে এক একজনের ভাড়া সর্বোচ্চ 50 টাকা পর্যন্ত হতে পারে। এগিয়ে যাচ্ছি তারাপীঠের দিকে। আশেপাশে দেখতেই পাচ্ছেন ঘরবাড়ি হয়ে গেছে, তবুও গ্রাম্য পরিবেশ আর তার মাঝে শহরের সেই পিচঢালা রাস্তা একসাথেই এগিয়ে চলছে। মায়ের মন্দিরের দিকে অগ্রসর হচ্ছি, মা যেন ডাকছে আমাদের। এই সেই তারাপীঠ মন্দিরের তারামা সরণি, খুবই জনবহুল জায়গা হয়ে গেছে। এবার আমরা একটু খাওয়া দাওয়া করব এবং একটা হোটেল খোঁজার পালা। আমরা ট্রেন থেকে নেমে গেছি, ট্রেনের থেকে আমরা অটো করে এখন তারামার মন্দিরের সামনে আছি। তো দুপুর হয়ে গেছে, তো দুপুরের লাঞ্চটা শেষ করার জন্য আমরা হোটেলে এসেছি। হোটেলের নাম হলো হোটেল সুন্দর, তোমরা দেখে নাও। ওই
মন্দিরে ফ্রেশ হয়ে মন্দিরে পুজো দিতে যাব। সাবধান, হোটেলের ভাড়া কিন্তু এখানে অনেক বেশি। মন্দিরের কাছাকাছি হলে অনেকটাই, একটু দূরে নিলে হয়তো একটু কম পড়তে পারে। আমরা মাঝামাঝি একটা হোটেল খুঁজে নিলাম, যার 3 তলায় 2টো রুম পাওয়া গেল। এই হোটেলের একটু ভেতরের অংশটা দেখালাম। এবার মন্দিরে যাওয়ার প্রস্তুতি চলছে, সবাই স্নান করে নিল। চলো মায়ের মন্দিরে যাই এবার। তারা মা সরণী, আগে হয়তো এই নামটি ছিল না, তবুও দুপাশে মানুষের জীবিকা মাকে ঘিরে। এই পথ দিয়েই তো একদিন বামদেব হেঁটে যেত মায়ের কাছে, আবার কোনো দিন তাকে মেরে বের করে দেওয়া হতো। এই সেই কাকাতুয়ার প্যারা বলে একটি দোকান পাশে দেখতে পেলাম। কাকাতুয়াটিকে কোনো একজন তার জীবিকার জন্য খাঁচায় বন্দি করে রেখেছে, আর তার নামেই নামকরণ হয়েছে এই দোকানের, এবং সেই দোকান থেকে তার জীবিকা নির্বাহ চলছে। ওর মনে হয়তো অনেক কষ্ট আছে, কিন্তু সেটা বলাই বাহুল্য। তাই কিছুটা সময় ওর সাথে আমরা কাটালাম, আমার ছোট দুটো বোনও ওদের সাথে সময় কাটালো। ডাক কর না রে। ধর একটা ছবি তুলে ও পোজ দিচ্ছে রানী। ওকে মেয়ে না মেয়ে রানী তারা আমার মা তুমি তারা। এই হচ্ছে সেই মহাশ্মশান, তারাপীঠের সেই মহাশ্মশানের দিকে অগ্রসর হচ্ছি এখন, যেখানে একদিন বামদেব বসে সাধনা করতেন, এবং তারও আগে বশিষ্ঠদেব সাধনা করতেন। ওই যে দেখা যাচ্ছে মন্দিরটি, সেখানে একটি গাছ ছিল, বট গাছ, তার নিচে বশিষ্ঠদেব সাধনা করতেন, সিদ্ধিলাভ করেছিলেন। ছিল পঞ্চমুণ্ডির আসন, যেখানে বশিষ্ঠদেব এবং বামদেব দুজনেই সিদ্ধিলাভ করেছিলেন। এবং তার পাশে বিভিন্ন মহর্ষিদের সমাধি, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বামদেবের গুরু মোক্ষদানন্দের সমাধিও এখানে আছে। এখানে একটি বলির জায়গা আছে ঠিক মাঝামাঝি শ্মশানের। তবে বামদেবের সময় শ্মশানটি যেরকম ঘন জঙ্গলপূর্ণ ছিল, আমাদের যেরকম মনে হয় বা আমরা বইতে পড়েছি, বিভিন্ন পুরনো সিনেমাতে দেখেছি, এখন সেটার কিছুই নেই। আধুনিকতার ছোঁয়া লেগে গেছে, কিন্তু মানুষের ভক্তি ভগবানের কাছে টেনে নিয়ে আসছে এখনো। আমার মাটির ঘর যে সোনার ঘর মা, তাই পারি না ছেড়ে যেতে মা। আমার মাটির ঘর যে সোনার ঘর মা, আমার মাটির ঘর যে সোনার ঘর মা, তাই পারি না ছেড়ে যেতে। চাই না মা গো রাজা হতে।
এবার আমরা মন্দিরের দিকে ঢুকছি। এই সেই কুণ্ড যেখানে মৃত জীবিত হয়ে গিয়েছিল তারামায়ের কৃপায়। এখানেই জয়দ্রথ তার জীবন ফিরে পেয়েছিল সাপের কামড় থেকে। আমরাও সেখানে একটু নামলাম, কিছুটা প্রোটোকল বাধা মেনেই ওখানে নামতে হলো। এবার আমরা এগিয়ে যাচ্ছি মন্দিরের ভেতরে। এবার আমরা গর্ভগৃহের দিকে যেহেতু যাব, তো সবাই ইনস্ট্রাকশন দিচ্ছে যে ক্যামেরা বন্ধ রাখতে হবে। অনেক কষ্ট করেই ছবিগুলো তোলা হচ্ছে, তো এবার আমরা ক্যামেরাটা অফ করব। মাকে শতকোটি প্রণাম জানিয়ে এই পড়ন্ত সন্ধ্যের দিকে এবার আমরা বিদায় নেব আপাতত এই ভিডিওটি থেকে। পরবর্তীতে আবার দেখা হবে আপনাদের সাথে। আপনারা যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর যদি মনে হয় একবার শেয়ার করে দেবেন, যাতে মাকে সবাই দেখতে পায়।